হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রিয়াক্ট জেএস এর আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমরা দেখব ফর্মের উপরে। অলরেডি আপনারা থাম্বনেল এবং আমাদের টাইটেলে দেখেই নিয়েছেন যে আমরা ফর্ম কিভাবে ডেভেলপ করতে পারি, মানে ফর্মের ভ্যালু আমরা কিভাবে সাবমিট করতে পারি এবং সেটা ইন ফিউচার আমরা ডেটাবেসেও স্টোর করব। এছাড়াও আমরা ফর্মের যে কন্টেন্ট আমরা ফিল আপ করছি, মানে যে ইনপুটটা দিচ্ছি, সেই ইনপুটটা যদি আমরা ইনস্ট্যান্ট দেখাতে চাই বা ভ্যালিডেট করতে চাই বা একটা প্রিভিউ দেখতে চাই, তো সমস্ত কিছু কিন্তু আমরা এখানেই ইনস্ট্যান্ট করে ফেলতে পারবো। তো সাপোজ আমি এখানে জন লিখছি, এখানে জন ডো, সেটা দেখছেন যে আমাদের নিচে কিন্তু এখানে রিফ্লেক্ট করছে এইটা, তাই না? যে আমি যে যে এখানে ইনপুটটা দিচ্ছি সেই ইনপুটটা ইনস্ট্যান্ট এখানে কিন্তু আমার রিফ্লেক্ট হচ্ছে। ইভেন আমি যদি এটাকে এখান থেকে এভাবে মুছেও দিই, তো ইনস্ট্যান্ট আমার কিন্তু এটা এখান থেকে সরেও যাচ্ছে। তো আমি আবার লিখলাম যে জন ডো অথবা জেন ডো, এরকম, তো সেটা কিন্তু ইনস্ট্যান্ট আমার এখানে প্রিভিউ দেখাচ্ছে। ওকে, তো আমি পুরো নামটা এখানে ফিল আপ করছি এবং ইমেলও দিচ্ছি এখানে john@mail.com। তো এবার যদি আমি লাইভ প্রিভিউ এখানে দেখতে তো পাচ্ছি, কিন্তু আলটিমেটলি আমাদের করতে হয় কি, আমাদের সেই জিনিসটা ডেটাবেসে সেভ করতে হয়, তাই না? তো এটার মাধ্যমে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে কিন্তু আমরা ডেটাবেসে স্টোর করতে পারি। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমরা ডেটাবেস নিয়ে কিছু করছি না, আমরা রিয়াক্ট শিখছি, তো আমি জাস্ট ডিজাইনটা সুন্দর করার জন্য বুটস্ট্র্যাপ ইউজ করে নিয়েছি, তো সেটা ফ্যাক্ট নয়। আমাদের মেন জিনিসটা হলো এই ফর্মটাকে আমরা কিভাবে সাবমিট করাতে পারি, তো এটাই হলো আমাদের এখানে শিখতে হবে। আর এটাকে কেন বলছি যে কন্ট্রোলড ফর্ম, এটা ফর্ম জেনারেলি রিঅ্যাক্টের ক্ষেত্রে দুই রকম ফর্ম হয়, একটা হলো কন্ট্রোলড ফর্ম, একটা হলো আনকন্ট্রোলড ফর্ম। ওকে, তো সেই বিষয়টা নিয়েও আমি ডিসকাস করবো। আজকে আমরা কন্ট্রোল ফর্ম শিখবো। তো আমি সাবমিট করছি। সাবমিট করলে দেখবেন যে এই যে নেম জন ডো, ইমেল john@mail.com, তো এটা সাবমিট করার জন্য আমার অবজেক্টটা রেডি আছে। এখন এই টোটাল কনসেপ্টটা যেটা আছে, সেই টোটাল কনসেপ্টটা শেখার জন্য আমাকে আগে অবজেক্টের দুটো ফিচার আপনাদেরকে দেখাতে হবে। ওকে, না হলে এই পুরো বিষয়টা বুঝতে পারবেন না। তো সেই জন্য আমি চলে আসছি জেএস বিনে। তো জেএস বিনে এসে সিম্পল মনে করুন আমি একটা ভ্যারিয়েবল বানাচ্ছি লকার নামে। ওকে, যা খুশি হতে পারে। তো আমি লকার নামে একটা ভ্যারিয়েবল এখানে ডিফাইন করলাম। ডিফাইন করার পরে আমি কি করছি যে সাপোজ এর মধ্যে আমি লিখছি নেম জন, এরকম একটা অবজেক্ট আছে, আর তার ইমেল আছে একটা ইমেল। আমি এবার লিখলাম এখানে john@mail.com, এরকম। এখন আমাকে কি করতে হবে, এই যে লকার যেটা আছে সেটাকে আমি এখন কনসোল করিয়ে দিচ্ছি, কনসোল ডট লগ লকার, এরকম। তো আমি যদি আউটপুট দেখি, তো আমার এখানে ঠিকঠাক আসছে আউটপুট, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখন আমি চাইছি যে এই লকারের মধ্যে যে নেম হোক বা ইমেল হোক, যেটা খুশি হোক, আমি এখানে আপডেট করতে চাইছি। মানে এটাকে এই john.mail.com না লিখে আমি সামথিং এলস আমি এখানে লিখতে চাইছি, যে আমি অন্য একটা কোনো ইমেল অ্যাড্রেস দিতে চাইছি। তার মানে আমাকে এই অবজেক্টটাকে এখন আপডেট করতে হবে। তো সেই জন্য লকার ইকুয়ালস টু, আমি অবজেক্টের মধ্যে এসে যদি এখন এই ইমেলটাকে আমি আপডেট করতে চাই, তো আমি যেহেতু অলরেডি ডিফাইন করে রেখেছি লেট নিয়ে, তাহলে কিন্তু আমি নিশ্চয়ই এখানে আর লেট লিখতে পারবো না, আমি তো এটাকে আপডেট করছি, তাই না? এবার আমি যখন এখানে লিখলাম সাপোজ john@react, এরকম লিখে দিলাম যে react.com, তো এবার আমি খেয়াল করে দেখি যে এখানে কি এসছে। এবার খেয়াল করে দেখুন যে এখানে সে আগের মতো অবজেক্ট দেখাচ্ছে, কিন্তু কোনো একটা কারণে আমার এখানে নেম যেটা আছে সেটা শো করছে না। তো এক্ষেত্রে কি ঘটনা ঘটছে, এক্ষেত্রে ঘটনা ঘটছে যে আমি যখন পুরো জিনিসটাকে, পুরো অবজেক্টটাকে আপডেট করছিলাম, আপডেট করার সময় আমার নেমটাকে আপডেট করার প্রয়োজন ছিল না, আমার শুধু ইমেলটাকে আপডেট করার প্রয়োজন ছিল। তো সেই জন্য আমাকে কি করতে হচ্ছে যে এই পুরো যে অবজেক্টের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে না, তো এক্ষেত্রে কি হচ্ছে যে পুরো লকারের মধ্যে যতগুলো আমার প্রপার্টি ভ্যালু ছিল, প্রত্যেকটাকে আমাকে আগে এখানে ডিফাইন করে নিতে হতো। যদি আমার এখানে 10খানা প্রপার্টি থাকতো, নেম, ইমেল, ফোন, মেসেজ, সাবজেক্ট ইত্যাদি, তাহলে আমার আপডেট করার সময় সেগুলোকে এখানে সেম রাখতে হতো। ওকে, তার মানে হলো আমাকে নেম ইকুয়ালস টু এখানে জন, এটাকে এখানেই রেখে দিতে হতো। এছাড়াও আমার যদি আরও এখানে প্রপার্টিস থাকতো, তো সেগুলোকেও মেনশন করে রাখতে হতো, যতই আমি চেঞ্জ না করি আমাকে লিখতে হবে। ওকে, না হলে আমার পুরো জিনিসটা কি হবে, ওভাররাইট হয়ে গিয়ে এই যে যেমন এখন দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল, তো সেক্ষেত্রে এরকম সিঙ্গেলই হয়ে যাবে, কারণ আমি পুরো অবজেক্টটাকেই ওভাররাইট করে ফেলছি, তাই না? আশা করি বোঝাতে পেরেছি যে আমি বলতে কি চাইছি। এখন বিষয়টা হলো যে
আমার তো এরকম প্রয়োজন ছিল না, আমার তো পুরো অবজেক্টটাই দরকার ছিল। আর এখন অবজেক্টের মধ্যে যদিও আমার এখানে দুটো ফিল্ড আছে, তো সেক্ষেত্রে আমি না হয় নেম আরেকবার লিখেও বা দিলাম, কিন্তু যদি আমার এই ফর্মের ফিল্ড মোটামুটি 10টা বা 15টা যদি ফিল্ড হয়ে যেত, বা একাধিক আমি ফিল্ডের কথা বলছি, তার মধ্যে একটা বা দুটোকেই যদি চেঞ্জ করতে হতো, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসকে আবার বারবার লেখাটা কিন্তু এখানে সম্ভব নয়। তো সেক্ষেত্রে কি হয়েছে, আহ, আমাদের জাভাস্ক্রিপ্ট বলছে যে সেক্ষেত্রে আমরা এই পুরো জিনিসটাকে এখানে ছড়িয়ে দিতে পারি, মানে স্প্রেড করে দিতে পারি, যে পূর্বে যেগুলো ছিল, মানে প্রথমত যেগুলো ছিল সেগুলো থাকবে, যদি আপডেট করতে চাও তাহলে আপডেট করতে পারো তুমি অবজেক্ট। তো তার মানে হলো এই লকারটা, এই পুরো যে অবজেক্টটা, সেই অবজেক্টটাকে আমরা যদি এখানে এসে আরেকবার, আপনি জাস্ট মনে করুন যে এই জিনিসটাকে আমি কপি করে এখানে আরেকবার লিখে দিচ্ছি, এরকম লিখে দিচ্ছি, কাইন্ড অফ এরকম একটা সিচুয়েশন। তাহলে আমার এখানে ইমেল থাকছে, পরের লাইনে এসে আমি ইমেলটাকে আপডেট করছি, অনেকটা এরকম টাইপের কিছু একটা কনসেপ্ট। তো সেটা কি সিম্পল ওয়েতে আমরা ডট 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 এরকম LOCKER লগার এরকম লিখে দিতে পারি। তো এটা হলো স্প্রেড চলে এসছে। এবার আমি যদি এখানে একটু রান করে দেখি, তাহলে দেখুন আমার ইমেল চেঞ্জ হয়ে গেছে। ইমেল কি ছিল, john@mail.com, আর এখানে কিন্তু john@react.com, কারণ আমি চেঞ্জ করেছি। আর নেমটা জন যেমন ছিল তেমন জন রয়েছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি। ওকে, আমি এখানে আপনাদের দেখাতেও পারি যে আমি যদি এখানে একটা লিখতাম যে পাসওয়ার্ড 123, এবার এটাকে যদি আমি রান করাতাম, তাহলে দেখুন পাসওয়ার্ডও কিন্তু চেঞ্জ হয়নি, পাসওয়ার্ডও কিন্তু আমার সেমই আছে। ওকে, এবার যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেড, একটা স্কুইগলি এরকম একটা লাইন এসছে, তাই না? যে রেড লাইনটা এটা এসছে কারণ জেএসবিন এই সিনট্যাক্সটা চিনতে পারছে না, তো সেই জন্য এখানে এররটা দেখাচ্ছে। কিন্তু রিয়েল লাইফে আমার সব ঠিকঠাকই কাজ করছে, আপনার ভিএস কোড বা আদার্স যে এডিটারে কাজ করবেন সেখানে কোনো এরর আসবে না। এটা হলো জেএসবিনের সমস্যা। তো আশা করি বোঝাতে পেরেছি যে এইটা কনসেপ্টটা কি, যে যখন আমার পুরো অবজেক্টটাকে আপডেট করার দরকার হবে, বা পুরো অবজেক্টের মধ্যে বেশ কয়েকটাই মাত্র প্রপার্টি আপডেট করার প্রয়োজন হবে, তখন কিন্তু আমরা প্রথমে যে যেটা রয়েছে না, যে প্রিভিয়াসলি যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে এখানে আগে স্প্রেড করে নেবো, মানে এখানে জাস্ট সেই অবজেক্টটাকে আরেকবার কপি করে নেব। তারপরে আমরা যে পার্টিকুলার প্রপার্টিটাকে আপডেট করতে চাইছি সেটাকেই শুধুমাত্র আপডেট করব। ওকে, তো সেক্ষেত্রে আমাকে এই পুরনো যে অবজেক্টটা সেটার কিন্তু এখানে একটা কপি রাখতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট, আজকের ভিডিও দেখার জন্য কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কেন। এখন এটা যদি বুঝে গিয়ে থাকেন, তাহলে নেক্সট যে আমাদের যে আরেকটা টপিক আছে সেই টপিকটা আমরা এগোবো। ওকে, আর যদি বুঝতে না পারেন আরেকবার এটাকে একটু রিভাইন্ড করে দেখে নেবেন। নেক্সট টপিক কি, আমাদের নেক্সট টপিক হলো যে সাপোজ আমার এখানে কোনো একটা অবজেক্ট আছে, কিন্তু সেই অবজেক্টের একটা প্রপার্টি আমি এখান থেকে ডিফাইন করছি। সাপোজ কনস্ট নেম, নেম ইকুয়ালস টু আমি সাপোজ আমি রাখলাম ইমেল, এরকম কিছু, যে আমার একটা প্রপার্টি হবে। তো সেই প্রপার্টিটার নাম হলো নেম, আমি এইভাবে রেখেছি। এখন এই নেমটাকেই আমি এখানে একটা অবজেক্টের মধ্যে আমি লিখতে চাইছি। সাপোজ লেট এটাকেই আমি রাখছি ধরুন কনস্ট লকার, এই অবজেক্টের আমি এটাকে প্রপার্টি হিসাবে ইউজ করতে চাইছি। নেম ইকুয়ালস টু আমি লিখলাম john@mail.com। ওকে, এখন আমি এখানে লকারটাকে লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে বিষয়টা কি হলো, বিষয়টা হলো এরকম যে আমি একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করেছি, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি রাখতে চেয়েছি, ধরুন এটাকে লেটই করে দিন, কোনো অসুবিধা নেই। তো আমি এই যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটার মধ্যে রেখেছি ইমেল, এই টার্মটা, তাই না, এই ভ্যালুটা এটা আছে। তো সেটা আমি নেমের মধ্যে রেখেছি। এখন এই নেমটাকেই আমি এখানে ইউজ করছি অ্যাজ এ প্রপার্টি। তো সেক্ষেত্রে কি হয়েছে, আমার তাহলে এখানে হয়ে যাওয়া কি উচিত ছিল, এরকম হয়ে যাওয়া উচিত ছিল, কাইন্ড অফ এরকম ইমেল টাইপের কিছু একটা হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু যে প্রপার্টি যেটা, সেটা কিন্তু নেম রয়ে যাবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। ওকে, এটা কিন্তু এই ভ্যারিয়েবলটাকে মনে করবে না, এটাকে নিজেই একটা নিজের প্রপার্টি মনে করবে, যে এটা বাইরের যে নেম আমি ডিফাইন করেছি, তো সেটাকে এখানে গ্রাহ্য করবে না। ওকে, তো এটা একটা ইস্যু, এই ইস্যুটাকে খেয়াল রাখতে হবে, যে আমি যদি আলাদা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে চাই এই প্রপার্টিটাকে, সেই প্রপার্টিটাকে আমি এবার ইউজ করব আমার অবজেক্টের একটা প্রপার্টি হিসাবে, সেই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে, তো সেটা কিন্তু চলবে না এখানে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এই যে নামটা বা নেম যেটা রয়েছে, এটাকে কিন্তু একটা ভ্যারিয়েবল বানাতে হবে, মানে ডাইনামিক বানাতে হবে। তো ডাইনামিক বানানোর পদ্ধতি, এটাকে কিন্তু আমাকে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো আবারও একটা এরকম রেড লাইন এসছে, তো ওটা জেএসবিন চিনতে পারছে না, তো সেই জন্য। তো এবার দেখি আমরা একটু চেষ্টা করে এটা রান করে, এবার দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে ইমেল ইকুয়ালস টু জন। তার মানে হলো এই ইমেলটা
যেহেতু এর মধ্যে স্টোর হয়েছিল আর এটাকে যেহেতু আমি এখানে ইউজ করছি এই ভ্যারিয়েবলটাকে, তো এটা কিন্তু এখন একটা ডাইনামিক বা কম্পিউটেড প্রপার্টি হয়ে গেছে। ঠিক আছে, এটা কম্পিউট করছে, এটা হিসাব করতে পারছে, এটা বুঝতে পারছে যে এটা এই ভ্যারিয়েবলটাকে আমি বলছি। ওকে, তো আমি প্রুফ হিসাবে আমি যদি এখানে এক্স লিখে দিই আর এখানে যদি আমি এক্স লিখে দিই, এবার খেয়াল করে দেখুন, দেখুন সেই ইমেলে কিন্তু দেখাচ্ছে। আমি যদি এখানে লিখে দিই যে সাপোজ ফোন, এটাকে আমি এরকম ফোন লিখে দিলাম, তাহলে দেখুন এখানে কিন্তু ফোন হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই কনসেপ্টটা বুঝতে হবে, আমাকে কিন্তু এটা ডাইনামিক্যালি, যদি আমার কোনো প্রপার্টিকে বানাতে হয় ডাইনামিক্যালি বানাতে হয়, তাহলে আমাকে কিন্তু থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। শুধু নর্মাল কিন্তু এরকম লিখলে চলবে না, সেক্ষেত্রে কিন্তু এক্সটা নিজেই কিন্তু একটা প্রপার্টি হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এই দুটো কনসেপ্ট খুব ভালোভাবে বুঝে নিন আর মনে রাখুন, আমাদের এক্ষুনি প্রয়োজন হবে এই কনসেপ্টটা। তো আমি চলে আসছি আমাদের প্রজেক্টে। এখন প্রজেক্টে এখানে আমাদের সাবমিট করার পরে এগুলো ক্লিয়ার হচ্ছে না, সেটা পরে দেখবো, সেটা ভ্যালিডেশন রিলেটেড কাজ। আমরা আগে সবার প্রথমে দেখবো যে এখানে আমি যখন কোনো কিছু টাইপ করছি তো এটা ইনস্ট্যান্ট কি করে লেখা হচ্ছে, আর এটা সাবমিট করার পরে এটা অ্যালার্টে কিভাবে শো করছে। তো চলুন স্টার্ট করি। তো এখন আমরা যেহেতু একটা কন্ট্রোল একটা ফর্ম শিখছি, কন্ট্রোলড অ্যান্ড আনকন্ট্রোলড ফর্মের একটা ডিফারেন্সিয়েশন আছে, সেটা আমি এখানে লিখে রেখেছি, আমি এটা পরে আপনাদেরকে বোঝাচ্ছি। তার আগে আমরা একটু ফর্মটা দেখে নিই। তো অলরেডি যেহেতু আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য লিখে রেখেছি, তো আলাদা করে আমি আর টাইপিং করছি না, টাইপিং করে সময় নষ্ট করছি না। তো সবার প্রথমে এখানে খেয়াল করুন, এখানে এই যে একটা ফাংশন আছে। তো এই ফাংশনটার আমি সিম্পল নাম রেখেছি যে কন্ট্রোল ফর্ম। এটা নর্মাল রেগুলার ফাংশন আছে, এটা আমরা এরকম অ্যারো ফাংশনও বানাতে পারতাম। এটা হলো প্রিভিয়াস টাস্ক, সেপারেট করছি যাতে ক্লিয়ার বুঝতে পারেন। আচ্ছা, তো একটা কন্ট্রোল ফর্ম আছে, সেই একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকেই আমরা এর ভিতর থেকে কিছু একটা রিটার্ন করেছি, মানে একটা জিএসএক্স বা জাভা স্ক্রিপ্ট লাইক এইচটিএমএল সিনট্যাক্স দিয়ে আমরা ফর্ম বানিয়েছি, যেটা এতদিন করে আসছি যেমন সেটাই। তো সেটাকেই আমরা কোথায় ইউজ করেছি, এখানে দেখুন এই যে সিঙ্গেল ফটো আছে, সিঙ্গেল ফটোর পরে আমরা এই কন্ট্রোল ফর্মটাকে ইউজ করেছি অ্যাজ এ কম্পোনেন্ট। তো এই যে কম্পোনেন্ট হিসাবে যেটা ইউজ করেছি সেটাই কিন্তু এখানে রিফ্লেক্ট হচ্ছে। এখন এটা আমরা বুঝি যে কিভাবে কম্পোনেন্ট বানায় আর কিভাবে এটা প্রিন্ট করে, কিন্তু এখন এটা কাজ করছে কি করে সেটাই বুঝতে হবে। তো সবার প্রথমে আমি কি রিটার্ন করছি সেটা দেখাটা জরুরি, এই ফাংশনের ভিতরে কি রিটার্ন হচ্ছে সেটা দেখাটা আমাদের সবচেয়ে আগে প্রয়োজন। তো কি কি প্রয়োজন, সবার প্রথমে দেখে নিন যে আমি একটা কন্টেনার ইউজ করছি, তারপরে H2 ইউজ করছি। এইটা বেসিক জিনিস, আমাদের ফর্ম যেটা আছে সেটা দেখতে হবে। তো ফর্মের মধ্যে আমার ডিভ রয়েছে দুটো, সেই প্রথম ডিভের মধ্যে লেভেল আছে। অবশ্যই প্রত্যেকটা ফর্মের লেভেল ইউজ করবেন, এসিওর অ্যাসপেক্ট থেকে এটা প্রয়োজন। আর ইনপুট ইউজ করবেন, ইনপুটের মধ্যে আপনি যেটা ইউজ করছেন সেটা হলো টাইপ টেক্সট, আর ক্লাস নেম আমি দিয়ে রেখেছি ফর্ম কন্ট্রোল আর মার্জিনের জন্য কিছু। আর নেম সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রপার্টি, সেটা এখানে যে অ্যাট্রিবিউট সেটা হলো এটা প্রপস বা অ্যাট্রিবিউট যেটা বলি, বা অ্যাট্রিবিউট বলতে পারি আমরা এখানে। যেহেতু আমরা এইচটিএমএল এর মতোই সব কিছু ইউজ করছি, তো আমাদের মাইন্ডটা একটা অ্যালাইন থাকবে যে আমি এইচটিএমএল করছি, আমি অন্য কিছু আলাদা করছি না, যে যাতে আমাকে নতুন কিছু শিখছি এরকম ফিলিংস যেন না আসে মনে। তো আমি নেম ইকুয়ালস টু নেম রেখেছি, কারণ আমি এখানে নেম লিখবো। আর এখানে ভ্যালু লিখেছি, ভ্যালুর পরে ফর্ম ডেটা ডট নেম নামে কিছু একটা লিখেছি। তো সেটা কি করেছি সেটা এক্ষুনি বোঝাচ্ছি। আর অন চেঞ্জ হ্যান্ডেল চেঞ্জ এরকম কিছু একটা লেখা আছে। তো এটা কি জিনিস সেটাও আমরা একটু পরে দেখছি। এরপরে কি আছে, ইমেল। ইমেলের মধ্যে আছে আমার টাইপ ইমেল, ক্লাস নেম, নেম ইকুয়ালস টু ইমেল। আবারও বলছি যে আমাদের নেম কিন্তু লেখাটা জরুরি, কারণ এখান থেকে আমরা ডেটাটাকে তুলবো, এই ভ্যালুটাকে তুলবো। আর এই ভ্যালুর ভিতরে আমরা কিছু একটা এখানে দিয়ে রেখেছি, ফর্ম ডেটা ডট ইমেল। এটা কোথা থেকে পেলাম এটাও বলছি। আর সবশেষে আছে আমাদের কাছে কিন্তু একটা বাটন। এখন এই বাটন ক্লিক করার পরে সাবমিট হচ্ছে। তো সাবমিট হওয়ার পরে আমাদের যে রেজাল্টটা সেটা প্রিভিউ আকারে এখানে দেখাচ্ছে, আবারও সেই ফর্ম ডেটা ডট নেম আর ফর্ম ডেটা ডট ইমেল, এই জিনিসটা এখানে আছে। তো এখন এটা কি সেটা দেখে নিই, আমরা এই যে ফর্ম ডেটাটা কোথা থেকে পেলাম। ফর্ম ডেটা বিষয়টা হলো আমাদের ইউজ স্টেট আছে। আমি গত ভিডিওগুলোতে দেখেছি যে এখানে আমাদের ইউজ স্টেটের মধ্যে আমরা কিন্তু ইউজ করেছিলাম যে নাম্বার ইউজ করতে পারি, আমরা অবজেক্ট ইউজ করতে পারি, অ্যারে ইউজ করতে পারি। গত ভিডিওগুলোতে আমরা ট্রু ফলস ইউজ করেছিলাম বুলিয়ান সিস্টেম নিয়ে। তো এবার আমরা ইউজ করছি ইউজ স্টেটের মধ্যে একটা অবজেক্ট। তো এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটার মধ্যে কি আছে, নেম আর ইমেল বলে দুটো আমার এখানে প্রপার্টি আছে, দুটো ফিল্ড আছে। ঠিক আছে, এই ফিল্ডগুলোর মধ্যেই কিন্তু আমার ভ্যালু অ্যাসাইন হবে। তো এটা ইউজ স্টেট ইকুয়ালস টু কি হবে, এই যে ফর্ম ডেটা। ফর্ম ডেটার মধ্যে দেখুন, এখন ফর্ম ডেটা একটা অবজেক্ট, সেই অবজেক্টের মধ্যে নেম আর ইমেল আছে, দুটোর মধ্যে নেম হলো স্ট্রিং, ইমেলটাও হলো কিন্তু স্ট্রিং।
তো এখন যেহেতু ফর্ম ডেটা একটা অবজেক্ট, তার মানে আমরা ডেফিনেটলি ফর্ম ডেটা ডট নেম, ফর্ম ডেটা ডট ইমেল এইভাবে ইউজ করতে পারি। তো সেটাই আমরা কিন্তু এখানে ইউজ করছি, ফর্ম ডেটা ডট নেম, ফর্ম ডেটা ডট ইমেল। কিন্তু এখানে এই ভ্যালুটা আসবে কোথা থেকে, তাই না? যে নেম লিখলে নেম আসবে, ইমেল লিখলে ইমেল আসবে, তো প্রথম অবস্থায় তো নেই। তো সেই জন্য প্রথম অবস্থায় যেহেতু কিছুই নেই, তো সেই জন্য এখানে আমাদের কি ব্ল্যাঙ্ক এসছে। এবার আমাদের লেখাটা কখন আসবে, মানে কন্টেন্টটা বা ডেটাটা কখন আসবে। তো এটা যেহেতু একটা স্টেট, তো এই স্টেট পুরো এই জিনিসটাকে কন্ট্রোল করছে। তো যেহেতু আমরা এই যে ইনপুট ফিল্ডের যে ডেটাগুলো, এর ভিতরে যে ভ্যালুটা লিখছি, সেই ভ্যালুটাকে আমাদের এখানে যখন আমাকে সেট করতে হবে, তখন কিসের মাধ্যমে সেট করতে হবে? আমার কিন্তু প্রত্যেকটা টেক্সট চেঞ্জের মাধ্যমে, কারণ আমরা ডম ইউজ করছি না। বারবার এই জিনিসটা মনে রাখতে হবে। জাভা স্ক্রিপ্টে আমরা যেমন ইউজ করতাম ভ্যানিলা জাভা স্ক্রিপ্ট, মানে পাতি যে জাভা স্ক্রিপ্ট, মানে বেস যে জাভা স্ক্রিপ্ট, যে সেখানে যেহেতু আমরা ডম ইউজ করতাম ডাইরেক্ট, তো সাবমিট করার পরে ওখান থেকে আমরা ভ্যালুটা গেট এলিমেন্ট বাই আইডি নেম, গেট এলিমেন্ট বাই ইমেল ডট ভ্যালু এইভাবে ক্যাচ করতাম না। তো রিয়াক্ট কিন্তু এইভাবে কাজ করে না। রিয়াক্ট কি করে, নিজের থেকেই একটা আলাদা ভার্চুয়াল ডম ক্রিয়েট করে। তো আমরা প্রত্যেকটা মুহূর্তে যে জিনিসটা টাইপ করছি, সেই টাইপিং এর রেসপেক্টে যে ভ্যালুটা, সেটা কিন্তু এই স্টেটের মধ্যে অ্যাসাইন হয়। মানে আমি যখন এ লিখলাম, এ লেখার পরে এই ভ্যারিয়েবলটা অ্যাসাইন হয়েছে নেমের মধ্যে, ফর্ম ডেটার মধ্যে। তারপরে এরপরে যখন আমি আবার বি লিখছি, তো প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটা ট্র্যাক করছে আমার যে ভ্যারিয়েবলের কি ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো সেই ভ্যালুটাই কিন্তু এখানে এসে আমরা যখন টাইপ করছি, এই ভ্যালুটা এই ফর্ম ডেটার মধ্যে অ্যাসাইন হচ্ছে প্রত্যেকবার চেঞ্জের মাধ্যমে। তো সেই জন্যই আমরা কি লিখেছি এখানে, অন চেঞ্জ। খেয়াল রাখবেন যে এখানে চেঞ্জেস সিটা কিন্তু ক্যাপিটাল। তো অন চেঞ্জের মধ্যে আমরা একটা ফাংশন, এটা ফাংশনের রেফারেন্স, ঠিক আছে, ওপরে হয়তো দেখতে পাচ্ছেন আপনি, যেখানে দেখাচ্ছে যে ফাংশন হ্যান্ডেল চেঞ্জ। তো এখানে একটা ফাংশন অ্যাসাইন করা আছে। তো একই জিনিস, সেম জিনিস আমার কিন্তু নিচেও করা আছে। তো আমি নেমের ক্ষেত্রে বোঝাচ্ছি, তো নেম আর ইমেল সেম, একইভাবে কাজ করছে দুটোই। একটাই ফাংশন আছে, সেই ফাংশনটা কিভাবে কাজ করছে এখন আমাদের বুঝতে হবে। হ্যান্ডেল চেঞ্জ কিভাবে এখানে কাজ করছে। এবার চলে আসি আমরা এই হ্যান্ডেল চেঞ্জ ইনপুট কিভাবে কাজ করছে। সবার প্রথম হলো হ্যান্ডেল চেঞ্জ, যেহেতু একটা ফাংশন, আর এই ফাংশনটা কি করতে পারে, আমি যেহেতু কোনো কিছু টাইপ করছি, একটা যেহেতু ইভেন্ট, তো ডেফিনেটলি আমার কাছে একটা ইভেন্ট বলে অবজেক্ট আছে, যেটা আমরা অনেকবার করে এসেছি নর্মাল যখন জাভা স্ক্রিপ্টে কাজ করতাম, ভ্যানিলা জাভা স্ক্রিপ্টে। তো সেই অবজেক্টের মধ্যে ই বলে যে অবজেক্টটা আছে, ইভেন্ট যেটা রয়েছে, সেই ইভেন্ট হলো একটা অবজেক্ট। সেই অবজেক্টটাকে আমরা ই লিখতে পারি, ইভিটি লিখতে পারি, যেটা খুশি লিখতে পারি। তো সেই ইভেন্টের ভিতর থেকে ইভেন্ট ডট টার্গেট নামে একটা প্রপার্টি আছে, সেখান থেকে আমরা বের করে নিতে পারি। তো সেখান থেকে আমরা সেই ইভেন্ট থেকে কি বের করে নিচ্ছি, যে নেম ভ্যালু, এই দুটো জিনিস আমরা এখান থেকে বের করে নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা এবার কি করছি, আপডেট করছি। তো এখন এই নেম আর ভ্যালুর ক্ষেত্রে যেটা আসছে, সেটা কি হচ্ছে, আমাদের দেখুন এক্ষেত্রে আছে নেমের ক্ষেত্রে নেম, ইমেলের ক্ষেত্রে ইমেল, আর ভ্যালুটাও কিন্তু আমার এখানে রয়েছে। তো নেমের ক্ষেত্রে নেম যে অ্যাট্রিবিউটটা, সেটা তো ঠিক আছে, কিন্তু এই ফার্স্ট নেম বা লাস্ট নেমের ক্ষেত্রে আমরা যেটা লিখেছিলাম না, যে নেমের ক্ষেত্রে নেম আছে আর ইমেলের ক্ষেত্রে কিন্তু ইমেল আছে, তার মানে এই দুটো কিন্তু ভ্যারিয়েবল, তাই না? তো সেই জন্য আমাদেরকে এখানে কি ইউজ করতে হচ্ছে, যে আমরা যখন এই যে সেট ফর্ম ডেটা যেটা আছে, যে ফর্ম ডেটাটা কি করবে, আমার ওই ভ্যারিয়েবলটা আপডেট করতে সাহায্য করবে। সেই ভ্যারিয়েবলটা আমাকে, সেই ফাংশনটাকে আমাকে এইভাবে কিন্তু কল ব্যাক ফাংশনের মাধ্যমে ইউজ করতে হবে। তো এখানে কল ব্যাক ফাংশন কি করছে, কল ব্যাক ফাংশনটা আমার প্রিভিয়াস যে অবজেক্ট যেটা ছিল, আমার প্রিভিয়াস সাবজেক্ট কোনটা ছিল, এই যে ব্ল্যাঙ্ক, তাই না? প্রথম অবস্থায় তো আমি ব্ল্যাঙ্ক রেখেছিলাম, সবকিছু খালি ছিল। তো সেটাকেই তো আপডেট করছি। সেটা আপডেট হবে কিভাবে, এইভাবে। দেখুন কিছুক্ষণ আগে আমরা শিখেছিলাম, কিন্তু এই যে প্রথমে আগে স্প্রেড করে দিচ্ছিলাম, এই পুরো যে অবজেক্টটা, সেই অবজেক্টটা এখানে কিন্তু স্প্রেড হয়ে যাচ্ছিল। ওকে, মনে আছে যে লকার বলে যেটা বানালাম, তো এটা হলো কিন্তু সেটা। দেখুন প্রিভিয়াসের মধ্যে নেম স্ট্রিং আর ইমেল স্ট্রিং, তার মানে এটার কথা বলছে। আর আমি যখন আবার চেঞ্জ করব, যে হ্যান্ডেল চেঞ্জ, মানে আমি কিছু তো টাইপ করব, টাইপ করার সঙ্গে সঙ্গে এই ভ্যালুগুলো তো পরিবর্তন হবে। তার মানে নিশ্চয়ই ভ্যালু পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে লেখা থাকবে না। ভ্যালু পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো আর ব্ল্যাঙ্ক থাকবে না, এর মধ্যে কিছু টেক্সট চলে আসবে। তো সেটা কিন্তু এইখানে আমি গিয়ে আপডেট করিয়ে নিচ্ছি। তো এটা বোঝার সুবিধার জন্য আমি আরেকবার বলছি, আমি যদি এখানে লিখতাম যে এ, আর এখানে লিখলাম যে আমি বি, তাহলে আমি শুরুতে আমি যেহেতু ইনিশিয়ালাইজ করে দিচ্ছি এ আর বি দিয়ে, তার মানে আমরা এখানে এ আর বি দেখতে পাবো। আর দেখুন ভ্যালু এ আর বি কিন্তু সেট হয়ে গেছে। তার মানে আমরা এখানে যেটা সেট করছিলাম, সেটা কিন্তু আমার এই ভ্যালুটাই আমরা এখান থেকে সেটটা করছিলাম। ওকে, তো আমি প্রথম অবস্থায় কি সেট করেছি, আমি কিন্তু এখানে ব্ল্যাঙ্ক সেট করেছি।
ওকে, আমি যদি এটা এইভাবে হ্যান্ডেল চেঞ্জ ইউজ না করতাম আর ফর্ম ডেটাটাকে এইভাবে ভ্যালু না লিখতাম, তাহলে আমি এখানে এসে কোনো কন্টেন্ট টাইপ করতে পারতাম না। ওকে, এখানে কিন্তু কন্টেন্ট টাইপ করতে পারতাম না। কেন? কারণ যেহেতু রিয়াক্ট কমপ্লিটলি ভার্চুয়াল ডম, মানে রিয়েল ডম ইউজ করে না, এটা হলো কাইন্ড অফ ইউআই তৈরি করার জন্যই এই ভ্যারিয়েবলগুলো আছে। ওকে, তো সেই জন্য আমি যদি ইনপুট ফিল্ডের মধ্যে কিছু লিখতামও, তাহলে কিন্তু আমার চেঞ্জ হতো না। ওকে, আমাকে চেঞ্জ করতে দিত না, পুরো জায়গাটাকে কিন্তু লক করে দিত। তো সেই জন্যই আমাদের কিন্তু মাস্ট ইউজ স্টেট ইউজ করতেই হবে। এখন যাদের মনে প্রশ্ন আসছে যে আমরা কি তাহলে আগে যেভাবে ইউজ করতাম গেট এলিমেন্ট বাই আইডি ওরকম, সেভাবে কি কিছু কাজ করতে পারবো না? সেভাবে আমরা কাজ করতে পারবো, তো এটা জেনারেলি করা হয় না। তো সেটার জন্য আমাদের নতুন আরেকটা হুক শিখতে হবে, ইউজ রেফ নামে। ওকে, সেটা আমরা পরে দেখবো। এখন আমরা দেখছি যে কন্ট্রোলড ফর্ম কিভাবে আমরা ইউজ করতে পারি। কন্ট্রোল ফর্ম মানে এই পুরো ফর্মের যত ভ্যালু আছে সেই ভ্যালুগুলো কিভাবে অ্যাক্সেস হবে, কিভাবে স্টোর হবে, কিভাবে পুরো জিনিসটা প্রসেস হবে, সেটা রিয়াক্ট দেখছে, আমরা করছি না। আমরা করছি না মিনস আমরা গেট এলিমেন্ট বাই আইডি বা কোয়ারি সিলেক্টর দিয়ে আমরা ডম থেকে ডট ভ্যালু করে বের করছি না। তো সেই জন্য ওটাকে বলা হয় আনকন্ট্রোলড। আনকন্ট্রোলড কেন? শুনে মনে হতে পারে যে কন্ট্রোল তো আমরাই করছি, না, রিয়াক্ট কন্ট্রোল করছে কিনা। আমরা যে ফর্মটা এখন ইউজ করছি সেটা রিয়াক্ট নিজে কন্ট্রোল করছে, নিজে পুরো ভ্যারিয়েবলের ভ্যালুগুলো নিজে নিজে সেট করছে, চেঞ্জ করছে, প্রসেস করছে। সেই জন্য এটাকে রিয়াক্টের পার্সপেক্টিভ থেকে, রিয়াক্টের দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে কন্ট্রোল ফর্ম। রিয়াক্ট নিজে নিজে কন্ট্রোল করে নিচ্ছে, কারণ আমরা এখানে একটা ইউজ স্টেট হুক ইউজ করেছি। আর যদি এই কাজটা আমরা নিজেরা করতে যাইতাম, রিয়াক্টের কাছ থেকে পুরো কন্ট্রোল আমাদের নিজের হাতে নিয়ে নিতাম, তাহলে রিয়াক্টের পার্সপেক্টিভ থেকে বলতাম সেটা হলো আনকন্ট্রোলড ফর্ম। সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব। আচ্ছা, এরপর আরেকটা জিনিস পড়ে থাকলো যে আমরা ভ্যারিয়েবলগুলো থেকে, মানে ইনপুট ফিল্ডগুলো থেকে ভ্যালু তুলে নিয়েছি। ওকে, আর এখানে যাদের যাদের এখনো কনফিউশন আছে তাদেরকে বলবো আরেকবার রিপিট করুন, আর পরবর্তী ভিডিওতে আবার দেখবো আমরা এটা নিয়ে। এখন থেকে এই জিনিসটা চলতেই থাকবে, তো চিন্তা করার কিছু নেই। প্রথম প্রথম একটু কনফিউশন হবেই। আচ্ছা, এবার কি হলো, সমস্ত ভ্যালুগুলো আমি তুলে নিলাম, আর একটা কাজ করে থাকলে সেটা হলো এই সাবমিট করা। আমি যখন সাবমিট করব তখন ফর্মটা সাবমিট হতে হবে। তো এই মুহূর্তে কোনো ডেটাবেস বা কিছু নেই যে আমি কোথাও পাঠানোর নেই, তাই আমি এটা অ্যালার্টে আমি শো করাচ্ছি। তো সেই জন্য কি আছে যে হ্যান্ডেল ফর্ম সাবমিট। তো কিভাবে ফর্মটা সাবমিট হবে, একটা ফাংশন বানিয়েছি হ্যান্ডেল সাবমিট নামে, সেটা কোথায় ইউজ করছি দেখুন, ফর্ম ট্যাগ যেখানে শুরু করেছিলাম না, সেই ফর্ম ট্যাগের মধ্যে অন সাবমিট। আবারও খেয়াল রাখতে হবে সাবমিটের এসটা কিন্তু ক্যাপিটাল। তো অন সাবমিটে আমি একটা ফাংশনের নাম দিয়েছি, ফাংশন কল করিনি কিন্তু। কখনো এরকম ভাবে ফাংশন কল করবেন না। ওকে, ফাংশন কিন্তু এই যে হ্যান্ডেল চেঞ্জ যেমন আছে এইভাবে কল করবেন না, আপনি জাস্ট ফাংশনের নামটা লিখবেন, রেফারেন্সটা দেবেন। ফাংশনটা যখন বাইরে এসে ক্রিয়েট হচ্ছে, আমার এখানে এই যে হ্যান্ডেল সাবমিট আছে, এই হ্যান্ডেল সাবমিট ফর্মটা এখানে রয়েছে, এই ফাংশনটা এখানে রয়েছে। একই রকম ভাবে যেহেতু ফর্ম সাবমিট করলে আমরা কি জানি যে পেজ রিফ্রেশ হয়ে যায়, পেজ রিফ্রেশ হয়ে গেলে আমরা ডেটাগুলো পাবো কি করে, তাই না? সেই জন্য ইভেন্টের মধ্যে দিয়ে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট করেছি যাতে পেজটা রিফ্রেশ না হয়ে যায়। ওকে, আর তারপরে আমরা কি করছি যে অ্যালার্টের মধ্যে দেখাচ্ছি যে নেম, এই যে ফর্মের ডেটা, আর ইমেল হলো আমাদের এই ফর্ম ডেটা ডট ইমেল। ব্যাস, এই জিনিসটা আমরা পেয়ে গেছি। তো ওভারঅল জিনিস কি এসে দাঁড়ালো, আমাদের একটা ইউজ স্টেট হুক ইউজ করতে হবে। সেই ইউজ স্টেটের মধ্যে যে ভ্যারিয়েবলটা আমরা অ্যাসাইন করছি সেটা কিভাবে এই ফর্ম ডেটার মধ্যে একটা অবজেক্ট হিসাবে রেখে দিচ্ছি, প্রথম অবস্থায় ব্ল্যাঙ্ক। তারপরে আমরা যখন চেঞ্জ ঘটাচ্ছি এখানে এসে, মানে চেঞ্জ মানে আমি কোনো কিছু লিখছি, এটাকেই বলা হচ্ছে চেঞ্জ। আমি কিছু একটা ইনপুট ফিল্ডের মধ্যে চেঞ্জ এখানে আনছি, তো সেটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে, আবার কিন্তু ডাইরেক্টলি আমার এই এখানে গিয়ে স্টোর হয়ে যাচ্ছে নেম আর ইমেলের মধ্যে, এবং সেটাকেই আমরা চেঞ্জ করে দিচ্ছি কোথায়, এই সেট ফর্ম ডেটা। এই সেট ফর্ম ডেটার মাধ্যমে আমরা এই জিনিসটাকে পরিবর্তনটা আনছি। যেহেতু প্রথমে ব্ল্যাঙ্ক ছিল, পরে আমাকে এর মধ্যে ডেটা ইনপুট করতে হবে, ডেটা স্টোর করতে হবে, তো সেই জন্য আমরা কিন্তু সেট ফর্ম ডেটা ইউজ করে এটাকে আমরা ডেটাটাকে স্টোর করছি। ওকে, আর যাতে আমি প্রত্যেকবার যখন চেঞ্জ করছি, তো চেঞ্জ করার সময় যাতে আমার প্রিভিয়াস ডেটাগুলো থাকে, মানে আমার পুরনো অবজেক্টটাও থাকতে হবে। আমি যেমন প্রথমে দেখিয়েছিলাম যে আমি ইমেল চেঞ্জ করছি, ইমেল আপডেট করছি বলে সেই অবজেক্টের মধ্যে থেকে নেমটাই তো ভ্যানিশ হয়ে যাবে, সেটা করলে তো হবে না। সেই জন্য প্রিভিয়াস ডেটাটা আমার থাকছে, আর সেই সঙ্গে আমার যেটা আপডেট হচ্ছে, যে যে ফিল্ডগুলো আপডেট হবে সেই জিনিসটা আমি আপডেট করে নিচ্ছি। তো এটাই ছিল আমাদের কন্ট্রোল ফর্ম। এবং পরবর্তী আমরা ভিডিওতে দেখবো যখন আনকন্ট্রোল ফর্ম দেখবো, তো তারপর আমরা ডিফারেন্সটা বুঝে নেবো যে কন্ট্রোল ফর্ম আর আনকন্ট্রোল ফর্মের মধ্যে কোথায় ডিফারেন্স আছে। তো আজকের ভিডিও এতটুকু রাখছি, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেখানে গিয়ে আমরা এই ইনপুট ফিল্ডের মধ্যে আরও কিছু ট্রাই করবো, এবং
যদি ভ্যালিডেশন রিলেটেড কিছু কাজ করতে হয় সেটা কিভাবে করতে পারি, সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখে নেব। আজকের ভিডিও এতটুকু। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আমাদের আর কিভাবে আরো জিনিসটাকে বেটার করা যায়। তো আজকের ভিডিও এতটুকু। টাটা।